আজকের দিনে প্লেন চালানো কিন্তু আগের চেয়ে অনেক নিরাপদ, কিন্তু আকাশে এমন একটা অদৃশ্য বিপদ লুকিয়ে আছে যা পাইলটের ভুল বা কোনো মেশিনের গণ্ডগোল নয়, কিন্তু তারপরেও এটা একটা প্লেনকে কয়েক মুহূর্তের মধ্যে বিপদে ফেলে দিতে পারে। চলুন আজ সেই মহাজাগতিক রহস্যটা ভেদ করা যাক। মাত্র দুটো সংখ্যা মনে রাখতে হবে, 20 সেকেন্ড আর 200 মিটার। শুনতে সাধারণ মনে হলেও এই দুটো সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঘটনা, আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। ঘটনাটা 2008 সালের। একটা A330 প্লেন সিঙ্গাপুর থেকে পার্থ যাচ্ছিল। সবকিছুই ঠিকঠাকই ছিল। হঠাৎ করেই প্লেনটা যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। মাত্র 20 সেকেন্ডের মধ্যে প্রায় 200 মিটার, মানে প্রায় একটা 60 তলা বিল্ডিংয়ের সমান, নিচে নেমে যায়। প্লেনের ভেতরের অবস্থা কি হয়েছিল ভাবুন একবার। 119 জন যাত্রী গুরুতর আহত হন। এরপর যখন তদন্ত শুরু হলো তখন তো সবাই অবাক। দেখা গেল প্লেনের মেশিনে কোনো সমস্যা ছিল না, পাইলটও কোনো ভুল করেননি। তাহলে কি এমন হলো যা একটা এত আধুনিক প্লেনের কন্ট্রোল কয়েক সেকেন্ডের জন্য কেড়ে নিল? এই অদ্ভুত রহস্যটা নিয়েই আজকের আমাদের এই আলোচনা। আসলে এই পুরো ঘটনার পেছনে আছে এক অদৃশ্য অপরাধী। তো চলুন একে খুঁজে বের করা যাক। এই যে অদৃশ্য অপরাধী, এর নাম হলো বিটফ্লিপ বা সফটওয়্যার। ব্যাপারটা কি, তাই না? সহজ করে বললে এটা হলো কম্পিউটারের মেমোরিতে একটা খুব ছোট ক্ষণস্থায়ী গণ্ডগোল। ধরুন কোনো হার্ডওয়্যারের ক্ষতি হলো না, কিন্তু ভেতরের ডেটার একটা বিট, মানে একটা 0 হঠাৎ করে 1 হয়ে গেল, বা একটা 1 হয়ে গেল 0, ব্যাস এটুকুই। আর অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে, মানে নাসা বা অন্যান্য অ্যাভিয়েশন সংস্থাগুলো, যখন এই ধরনের সফটওয়্যার কোনো রেডিয়েশনের কারণে হয়, তখন এর একটা গালভরা নাম আছে। ওরা এটাকে বলে সিঙ্গল ইভেন্ট আপসেট, বা সংক্ষেপে SEU। ব্যাপারটা অনেকটা এরকম যে কম্পিউটারের ব্রেনে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, মানে হার্ডওয়্যার একদম ফিটফাট, কিন্তু ভেতরে যে ডেটা বা তথ্যটা ছিল সেটাই পাল্টে গেছে। আর এই ছোট্ট একটা ভুলে যে কি সাংঘাতিক কিছু হতে পারে তা তো আমরা বুঝতেই পারছি। কিন্তু প্রশ্ন হল, এই অদৃশ্য আক্রমণগুলো আসছে কোত্থেকে? এর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে মাথার ওপরে সুবিশাল মহাজাগতিক এক যুদ্ধক্ষেত্রের দিকে। এর আসল কারণ হল কসমিক রে, মানে মহাজাগতিক রশ্মি। ভাবুন তো, একদম শক্তিশালী কিছু কণা, যেগুলো আমাদের সূর্য বা বহু দূরের কোনো সুপারনোভা, এমনকি ব্ল্যাক হোল থেকেও প্রায় আলোর গতিতে ছুটে আসছে। আর যখন এই রশ্মিগুলো আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে এসে ধাক্কা খায়, তখন কি হয়? তখন ওগুলো ভেঙে গিয়ে লক্ষ লক্ষ সেকেন্ডারি কণার একটা ঝর্ণার মতো তৈরি করে। তো এই কসমিক রে জিনিসটা আসলে কি? দেখুন, এর প্রায় 90 ভাগই হল প্রোটন, বাকি 9 ভাগের মতো হিলিয়াম নিউক্লিয়াস, আর 1 ভাগের মতো আরও ভারী কণা। আর এগুলো আসে কোত্থেকে? সবচেয়ে শক্তিশালী উৎসগুলো হল ওই সুপারনোভা বা ব্ল্যাক হোলের জেটের মতো বিশাল মহাজাগতিক ঘটনা। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতির জন্যে, মানে যেগুলো মাটিতে বা প্লেনের ভেতরে থাকে, সেগুলোর জন্য কিন্তু ওই অরিজিনাল কসমিক রেটা আসল ভিলেন নয়। আসল বিপদটা হলো অ্যাটমসফিয়ারে ধাক্কা খাওয়ার পর যে সেকেন্ডারি নিউট্রন কণাগুলো তৈরি হয়, সেগুলো। আচ্ছা, তাহলে এই কণাগুলো অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির জন্য ঠিক কতটা ঝুঁকির? উত্তরটা সহজ। ঝুঁকিটা সরাসরি উচ্চতার সাথে সাথে বাড়তে থাকে। এই চারটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে উঠব, আমাদের মাথার উপরের অ্যাটমসফিয়ারের যে সুরক্ষা স্তর, সেটা তত পাতলা হতে থাকে। আর তার ফলে সফট এররের ঝুঁকিটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। যেমন ধরুন, আমেরিকার ডেনভার শহরটা বেশ উঁচুতে, সেখানে এই ঝুঁকিটা সমুদ্রপৃষ্ঠের চেয়ে 10 গুণ বেশি। আর যদি 10,000 ফুটেরও বেশি উঁচুতে যান, তাহলে তো ঝুঁকিটা 14 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। কিন্তু কমার্শিয়াল প্লেনগুলো তো ওড়ে আরও অনেক উঁচুতে, তাই না? সেখানে অবস্থাটা আরও সাংঘাতিক। ওই উচ্চতায় সফট এরারের হার সমুদ্রপৃষ্ঠের থেকে, শুনলে অবাক হবেন, 300 গুণেরও বেশি হতে পারে। একবার ভাবুন ঝুঁকিটা ঠিক কোন পর্যায়ে। এই কারণে তেজরন সেমিকন্ডাক্টরের মতো কোম্পানিগুলো সতর্ক করে। তারা বলছে যে সিস্টেমগুলোতে বিশাল মেমরি থাকে, বা যেগুলো খুব ক্রিটিক্যাল কাজ করে, কিংবা যেগুলো অনেক উঁচুতে কাজ করে, যেমন প্লেনের কম্পিউটার, সেগুলোর জন্য এই সফট এররগুলো একটা বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। তো সমস্যাটা তো বেশ গুরুতর, তাই না? তাহলে এর সমাধান কি? ইঞ্জিনিয়াররা এই অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচার জন্য কী ধরনের ডিজিটাল ডিফেন্স সিস্টেম তৈরি করছেন? এই অদৃশ্য বিপদটা সামলানোর জন্য বেশ কয়েকটা স্মার্ট টেকনিক ব্যবহার করা হয়, যেমন এরর কারেক্টিং কোড বা ইসিসি মেমোরি, রেডিয়েশন হার্ডনিং, সিস্টেম রিডান্ডেন্সি আর মেমোরি স্ক্রাবিং। এগুলি হলো প্রধান অস্ত্র। এর মধ্যে সবচেয়ে কমন সলিউশন হল
ইসিসি মেমোরি। এর কাজটা দারুণ। এটা নিজে থেকেই ছোটখাটো ডেটা এরার ধরে ফেলে আর সঙ্গে সঙ্গে সেটাকে ঠিকও করে দেয়। তবে এর কিছু মাইনাস পয়েন্টও আছে। সাধারণ মেমোরির চেয়ে এটার দাম বেশি, আকারেও একটু বড়, আর পাওয়ারও একটু বেশি খরচ করে। কিন্তু ফ্লাইট কন্ট্রোলের মতো একদম জীবন মরণের প্রশ্ন সেখানে সবচেয়ে সেরা বা আলটিমেট ডিফেন্স সিস্টেম হল রিডান্ডেন্সি। এখানে ব্যাপারটা কি হয়, একটা কম্পিউটারের বদলে ৩ বা তারও বেশি কম্পিউটারকে একই কাজ দেওয়া হয়। এবার যদি কোনো একটা কম্পিউটারের সফটওয়্যারের জন্য ভুলভাল ডেটা আসেও, বাকিগুলো ভোটাভুটির মাধ্যমে সঠিক সিদ্ধান্তটাকেই বেছে নেয়। দারুণ না? আচ্ছা, এবার একটা সংখ্যা বলি যা শুনলে একটু চমকে যেতে পারেন। ৩.৮ ঘন্টা। এর মানে কি? এর মানে হলো একটা রিসার্চে দেখা গেছে যদি ১ লক্ষ কম্পিউটারের একটা বিশাল সিস্টেম ডেনভারের মতো উঁচুতে বসানো হয়, তাহলে গড়ে প্রতি 3.8 ঘন্টা একবার করে সেখানে ডেটা নষ্ট হবে, আর সিস্টেমটা টেরও পাবে না। এটাকে বলে সাইলেন্ট ডেটা কারাপশন। মানে সিস্টেমটা বুঝতেই পারে না যে তার ভেতরে ডেটাটা আসলে ভুল। দেখুন, টেকনোলজি যত এগোচ্ছে আমাদের কম্পিউটারের সার্কিটগুলো কিন্তু তত ছোট আর সেন্সিটিভ হচ্ছে। ওদিকে আমাদের স্বপ্নও বড় হচ্ছে, আমরা আরও উঁচুতে উঠতে চাইছি, মহাকাশে যেতে চাইছি। তাহলে আসল প্রশ্নটা হলো, এই অদৃশ্য যুদ্ধের জন্য আমরা ভবিষ্যতে কতটা তৈরি হতে পারব? এই প্রশ্নটাই আজ আমাদের সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ।